7.1 লাস্ট লেকচার। তো লাস্ট ডেতে আমরা যে টাইপটা পড়ছি সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা, এইভাবে একটা ধারা 14-15টা পদ নিয়ে আমরা কাজ করছি। ওই সেম ক্যাটাগরির এটা একটা ম্যাথ, কিন্তু এই ক্ষেত্রে থাকবে শুধু গুণ চিহ্ন। তাহলে গুণ চিহ্ন আছে এবং আরেকটা কথা বলা আছে, তুমি যদি একটু উপরে দেখো থিটার একটা মান দেওয়া আছে, থিটার মান হচ্ছে পাই ডিভাইডেড বাই 20। সো এই টাইপের ম্যাথ তো লাস্ট ক্লাসের যে লাস্টের যে ম্যাথটা করছে এই টাইপের, এটার মান কিছু একটা বের করতে হবে, বের করব। কথা হচ্ছে আমি কি বলছিলাম, যখন ধারা থাকবে তখন এই মাঝখানে ডট ডট বলে কিছু থাকবে না, সবগুলো অক্ষরই আমরা লিখব। কিন্তু এই ম্যাথের পরে একটা ম্যাথ করাবো যেখানে পদ আছে 99টা বা অনেক বেশি সংখ্যক পদ আছে, সেই ক্ষেত্রে আমরা কি করে ম্যাথটা করব, সেই ক্ষেত্রে তো ধারা লাগবে, সেটা দেখাবো। তাহলে ফার্স্টে এইটা কিভাবে করবে এটা দেখো। তাহলে এটা আমাকে কি লিখতে হবে, ডিটেলসে এটা আমাকে প্রমাণ করতে হবে, এই যে এটা -1 প্রমাণ করতে হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে হবে। তো ধরে ফেললাম এটাই আমার লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে আমাকে ডিটেলস লিখতে হবে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot। এবার একটা বুঝতে পারছো তো, থিটা 3 থিটা 5 থিটা, তার মানে cot এর সাথে বিজোড় আকারে যাচ্ছে। তাহলে 3 থিটা 5 থিটার পরে কি আসবে, 7 থিটা, এরপরে হবে cot, কি হবে 9 থিটা, এরপরে হবে cot 11 থিটা, cot কত হবে 13 থিটা, এরপরে কত হবে cot 15 থিটা, cot 17 থিটা এবং সর্বশেষ হচ্ছে cot 19 থিটা। বুঝতে পারলাম? এই দিকে একটু দেখা যায়, ক্লিয়ার? এখন আমাকে কি করতে হবে বলো, এখন দেখতে হবে সংখ্যাগুলো জোড় না বিজোড়। এখন কি দেখতে হবে, সংখ্যাগুলো এখানে কতগুলা সংখ্যা আছে তুমি গুনে ফেলো, 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা আছে, তার মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে অর্ধেকের ক্ষেত্রে চেঞ্জ নাই, বাকি অর্ধেক কি করব, চেঞ্জ করব। তাহলে অর্ধেক কয়টা, 1 2 3 4 5টা, এই 5টা আমরা চেঞ্জ করব না, পরবর্তী 5টা আমরা চেঞ্জ করব। এখানে পদের সংখ্যা আমি যেভাবে গুনে বের করলাম, যদি সংখ্যা অনেক বেশি থাকতো, মনে করো লাস্টের সংখ্যা 29 বা এই ধরনের যদি থাকে, সেই ক্ষেত্রে কিভাবে বের করবা, পদ সংখ্যা বের করার সূত্র জানো না, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আরো লেখা যায় শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই পদ প্রতি পদের অন্তর ইন্টু, এইভাবে একটা সূত্র আছে। এবার দেখো a কত, এখানে 1 থেকে শুরু হয়েছে, প্লাস n মাইনাস 1, n এর মানে তো আমি বের করতে চাচ্ছি, তাহলে n মাইনাস 1 ইন্টু d কত করে বাড়ছে, 2 করে বাড়ছে, ইকুয়াল টু লাস্টের পদটা কত 19, n তম পদ হচ্ছে 19, তাহলে ইকুয়াল টু 19। আমি দেখতে চাচ্ছি কততম পদ 19, তাহলে n প্লাস টুয়াইস n মাইনাস 2 ইকুয়াল টু 19, এতবার, তাহলে টুয়াইস n মাইনাস 1 ওই সাইডে গেলে 20, অতএব n ইকুয়াল টু 10, n ইকুয়াল টু 10। তাহলে হচ্ছে 10তম পদ হচ্ছে 19 থিটা, 10তম পদ 19 থিটা, তার মানে এই ধারায় 10টা পদ আছে। 10টা পদ যদি থাকে তাহলে জোড় সংখ্যা, জোড় হইলে অর্ধেক চেঞ্জ হবে না, বাকি অর্ধেক চেঞ্জ হবে এবং অ্যানসার হবে 1, অ্যানসার হবে -1 হবে, কারণ এই যে এখানে 1 2 3 4 5 বিজোড় আছে। আমি পুরো ম্যাথটা করি, পরে আমি এটার ব্যাখ্যায় যাই, আগে যদি এই কথাগুলো বলি রিলেট করতে পারবে না। তাইলে দেখো প্রথম 5টা কি করব না, চেঞ্জ করব না, নো চেঞ্জ, cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা, এগুলাকে চেঞ্জ করব। কোশ্চেন হচ্ছে কিভাবে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব। দেখো cot, এই যে 11 থিটাকে কি লেখা যায়, 10 থিটা প্লাস থিটা, cot 13 থিটাকে লেখা যায় 10 থিটা প্লাস 3 থিটা, cot 10 থিটা প্লাস 5 থিটা লেখা যায় না। এরপরেরটাকে কি লেখা যায়, cot 10 থিটা প্লাস 17 থিটা, সরি 7 থিটা। পরেরটা হচ্ছে cot 10 থিটা প্লাস 9 থিটা।
কথা হচ্ছে টেন থিটার সাথে কেন লিখলাম আমি, দেখো তোমাকে থিটা দেওয়া আছে কত, π/20, থিটা ইকুয়াল টু দেওয়া আছে π/20। এখন π/20 আমি চিনি না, আমি চিনি কি π/2, আমি কি চিনি π/2। তো উভয় পক্ষের সাথে তুমি হচ্ছে 2 গুণ করে দাও, উভয় পক্ষকে, মানে আমি নিচে মনে করো যে এই ধরনের কাজ করো, মানে এখানে π/2 এর নিচে আমি 2 আনতে চাচ্ছি, π/2 এর নিচে যদি 2 আনতে চাই তাহলে দেখো উভয় পক্ষকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে tan থিটা ইকুয়াল টু π/20 ইনটু 10, উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করছি, 0 0 কাটলো, অতএব tan থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, π/2। তাহলে প্রত্যেকটা পদকে যদি আমি tan থিটার মাধ্যমে ভাগ করতে পারি তাহলে আমার জন্য সুবিধা হয় না, এই জন্য আমি 11 কে লিখছি tan থিটা প্লাস থিটা, cot 13 থিটা কে লিখছি tan থিটা প্লাস 3 থিটা, tan থিটা প্লাস 5 থিটা, tan থিটা প্লাস 7 থিটা, tan থিটা প্লাস 9 থিটা। এবার আমার দায়িত্ব মান বসানো, তাহলে এই যে এইটা উপরে লিখে রাখো, tan থিটা ইকুয়াল টু π/2, ক্লিয়ার, tan থিটা ইকুয়াল টু π/2। এবার পরের লাইনে আসো, পরের লাইনটা যখন শুরু করব ফার্স্টের অংশ অবশ্যই কোনো পরিবর্তন নাই, cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা লেখা শেষ হলো। এইবার আসো cot tan থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি, π/2 প্লাস থিটা, cot এখানে লিখতে পারবো π/2 প্লাস 3 থিটা, পরে লিখতে পারবো cot π/2 প্লাস 5 থিটা, এরপরে লিখতে পারবো cot π/2 প্লাস 7 থিটা, এরপরে লিখতে পারবো হচ্ছে cot π/2 প্লাস 9 থিটা। পারি কথাগুলো লিখতে। এখন হচ্ছে পরের লাইনের কাজ করো, দেখো প্রথমত আমার প্রথম পাঁচটার মধ্যে কি হবে, নো চেঞ্জ, cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা। এবার আসো পাই কি পূর্ণ সংখ্যা অবস্থায় আছে না ভগ্নাংশ অবস্থায় আছে, ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে অবশ্যই চেঞ্জ হবে, পাই চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, tan থিটা হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে চতুর্ভাগ হিসাব করো, দেখো π/2 প্লাস থিটা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ সাইনের ঘর, সাইনের ঘরে cot অবশ্যই কি আসবে, মাইনাস আসবে, এবং পরবর্তী সবগুলাই যদি তুমি একটু হিসাব করে দেখো সবগুলাই দ্বিতীয় চতুর্ভাগ, কারণ π/2 প্লাস থিটা, π/2 প্লাস থিটা, তাহলে এই যে এই cotটা কি হয়ে যাবে, -tan 3 থিটা হবে। এরপরেরটা দেখো ওই যে π/2 ভগ্নাংশ, তাহলে চেঞ্জ হয়ে যাবে, tan 5 থিটা অবশ্যই কি দিতে হবে, মাইনাস দিতে হবে, কারণ সবাই দ্বিতীয় চতুর্ভাগে, সবাই আছে π/2 প্লাস থিটা, π/2 প্লাস থিটা। তাহলে পরের লাইনে যাও, cot tan, তাহলে -tan হবে, -tan 7 থিটা এবং -tan 9 থিটা লিখতে পারলাম লাইন, এই লাইন পর্যন্ত। এবার মাইনাসের কাজটা করে ফেলি, কয়টা একটু নিচে করে দিই, মাইনাসের কাজটা করে ফেলি, কয়টা সংখ্যার আগে মাইনাস আছে দেখো তো, 1 2 3 4 5টা মাইনাস, 5টা মাইনাস জোড়, 5টা মাইনাস জোড় না বিজোড়, বিজোড়, তাহলে বিজোড় সংখ্যক মাইনাস গুণ হইলে প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে, কারণ দুইটা মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে বিজোড় সংখ্যক মাইনাস গুণ হইলে অবশ্যই মাইনাসটা থাকবে। এখন সবাই যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে একটা মাইনাস কোথায় নিয়ে আসো, একদম সামনে নিয়ে আসো। এইবার একটা জিনিস খেয়াল করো তো, এখানে আছে cot থিটা, এখানে আছে tan থিটা, tan থিটাকে 1/cot থিটা লেখা যায়, তাইলে এই কাজটা তুমি করেও দিতে পারো অথবা সরাসরি অ্যানসার লিখে দিতে পারো যে -1। কেন -1 লিখবো আমি একটু দেখাই দিব কেন -1 লিখবো। এই যে প্রথমে দাও মাইনাস, এটা হচ্ছে মাইনাসের কাজ শেষ করলাম, ক্লিয়ার। এবার আসো ঘটনা কি, এই যে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা গেল। এবার tan থিটাকে কি লেখা যায়, 1/tan cot থিটা, 1/tan
cot থিটা। এটার আরেকটা শর্টকাট সূত্র আমি দিব, কিছুক্ষণের মধ্যে দিব। তারপরে তাহলে তুমি ডিরেক্ট করতে পারবা 1 ডিভাইডেড বাই cot 3 থিটা, 1 ডিভাইডেড বাই cot 3 থিটা, 1 ডিভাইডেড বাই cot 5 থিটা, 1 ডিভাইডেড বাই cot 7 থিটা, 1 ডিভাইডেড বাই cot 9 থিটা। এবার দেখো তো এই cot থিটা, cot থিটা, cot 3 থিটা, 3 থিটা, 5 থিটা, 5 থিটা, 7 7 9 9 কাটা যায়? সবগুলা কাটলে কি থাকে? ইকুয়াল টু -1। তোমাকে এটা দেখাইতে বলছে, তাহলে শোড। ক্লিয়ার? বুঝাইতে পারছি ম্যাথ কি হইছে? ঠিক আছে, তাহলে এবার তুলে নাও। কোনো কোশ্চেন আছে? তাহলে এই টাইপের আমরা সাইন স্কয়ার এবং কজ স্কয়ার দ্বারা করছি। আজকে হচ্ছে ট্যান এবং কট দ্বারা, ওদের মধ্যে স্কয়ার নাই, কিন্তু তারা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকার কারণে, এবং আমরা দেখব জোড় সংখ্যক আছে না বিজোড় সংখ্যক আছে আগের সিস্টেমই। যদি জোড় সংখ্যক থাকে তাহলে প্রথম অর্ধেক নো চেঞ্জ, পরের অর্ধেক চেঞ্জ। আর যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে মাঝখানেরটার মান বসে যাবে, প্রথম অর্ধেক নো চেঞ্জ, পরের অর্ধেক চেঞ্জ। কথা কি বুঝাইতে পারছি? এরপরে অ্যাজ ইউজুয়াল ম্যাথ করবা। ম্যাথ খুব সহজ, শুধু একটু লাইনগুলা বেশি বড়। দেখো সেম টাইপের, এটা 5 নাম্বার ম্যাথ তোমাদের। এখানে আছে হচ্ছে পাই থিটা ইকুয়াল টু পাই বাই 28, অর্থাৎ থিটার মান হচ্ছে পাই বাই 28 হলে আগের ম্যাথের অনুরূপ। এখন শুধু আছে ট্যান দ্বারা, ট্যান থিটা, ট্যান 3 থিটা, 5 থিটা, এইভাবে আছে 13 থিটা পর্যন্ত, 13 থিটা, আগে ছিল 19 থিটা, তার মানে একটু ছোট করে দিছে। এখন প্রথম কথা হচ্ছে এখানে পাই বাই 2 আনার জন্য আমাকে কি করতে হবে? উভয় পক্ষ 14 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো তো এইখানে আমি কি পাই? এইখানে আমি পাই 14 থিটা। কি পাই? 14 থিটা ইকুয়াল টু পাই বাই 2। 14 থিটা, 14 থিটা ইকুয়াল টু পাই বাই 2 পাচ্ছি কি পাচ্ছি না? 14 থিটা ইকুয়াল টু পাই বাই 2। তার মানে আমাকে আগের বার যেমন tan থিটার সাথে সবগুলা যোগ করে দিছিলাম, কারণ আমি tan থিটার মান জানতাম পাই বাই 2। এখন আমার কনভার্ট গুলা করতে হবে 14 থিটার সাথে, 14 থিটার সাথে কনভার্ট গুলা করতে হবে। তাইলে প্রথম কথা, মাঝখানে কোনো কি থাকবে না? ডট থাকবে না। তাইলে লিখে দাও ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড ধরে করো, লেফট সাইড ইকুয়াল টু tan থিটা, tan 3 থিটা, tan 5 থিটা, tan 7 থিটা, tan 9 থিটা, tan 11 থিটা, tan 13 থিটা। কোশ্চেন হচ্ছে এইখানে কতগুলো আছে সংখ্যা? 1 2 3 4 5 6 7 বিজোড় সংখ্যা আছে। তাহলে বিজোড় সংখ্যা থাকলে 7টার প্রথম 3টা নো চেঞ্জ, পরের 3টা চেঞ্জ, মাঝখানেরটা কি হবে? মান বসে যাবে। মাঝখানেরটা কি হবে? মান বসে যাবে। কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে চলো একটু কাজ করি। ইকুয়াল টু, তাহলে tan থিটা নো চেঞ্জ, তাই না? tan 3 থিটা নো চেঞ্জ, tan 5 থিটা। এবার মাঝখানেরটার যদি মান বসাই দাও, tan 7 ইনটু থিটার মান দেখো তো কত? পাই বাই 28। তাহলে মাঝখানেরটার মান বসাই দিলাম। এইবার এইখান থেকে হচ্ছে চেঞ্জ, তাহলে tan, আমি তো আগের বার tan থিটার সাথে ভাগ করছিলাম, কিন্তু এখন আমার 14 থিটার মান হচ্ছে পাই বাই 2। তাহলে আমার হিসাবটা করতে হবে কার সাথে? 14 থিটার সাথে। তাহলে 14 থিটা থেকে 9 থিটা পাইতে গেলে 14 থিটা থেকে কয়টা থিটা বিয়োগ করতে হবে? 5টা থিটা বিয়োগ করতে হবে। 14 থিটা মাইনাস 5 থিটা যদি হয় তাহলে আমি পাই হচ্ছে 9 থিটা। এরপরে আসো tan, আবার আমার 14 থিটা, 14 থিটা থেকে মাইনাস করতে হবে কয়টা? 3টা থিটা। এরপরে আসো tan, এরপরে 14 মাইনাস থিটা, আরে 14 মাইনাস থিটা, হ্যাঁ 14 থিটা মাইনাস থিটা, 14 থিটা মাইনাস থিটা। এখন তোমরা আমাকে একটা কথা প্রশ্ন করতে পারো যে আমি প্রথম 3টা নো চেঞ্জ, পরের 3টা চেঞ্জ করতেছি। এখন আমার মন চাইছে, মানুষের মন তো কত কিছুই চাইতে পারে,
আমার মন চাইছে আমি প্রথম তিনটা চেঞ্জ করব, লাস্টের তিনটা চেঞ্জ করব না, সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে? কোনো আইডিয়া? সেই ক্ষেত্রে ঘটনা একই ঘটবে, অ্যান্সার মিলে যাবে। সেই ক্ষেত্রে প্রথমটা 10 14 মাইনাস 15 থিটা, 14 মাইনাস 14 মাইনাস 13 থিটা, প্রথমটাকে যদি চেঞ্জ করি তাহলে কি হবে? 10 14 থিটা মাইনাস 13 থিটা। এই 14 থিটা তো পাই বাই 2 হয়ে যাবে, এইখান থেকে আমি এই যে 13 থিটা পাবো, ওই যে লাস্টে 13 থিটা আছে ওর সাথে কাজ হয়ে যাবে। 10 3 থিটা যদি পাইতে চাই তাহলে 14 থিটা থেকে 11 থিটা। অর্থাৎ আমি যদি প্রথম অর্ধেককে চেঞ্জ না মানে করে দেই, লাস্টের অর্ধেককে চেঞ্জ না করি, তাইলেও কি হচ্ছে? ম্যাথ হয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি? এবার আসো তাহলে বাকি অংশ করি। ইকুয়াল টু, তাহলে প্রথম অংশ চেঞ্জ করার দরকার নাই, tan থিটা tan 3 থিটা tan 5 থিটা। আর এই যে এখানে দেখো 7 দ্বারা 28 কে কাটলে কত হবে? তাহলে tan পাই বাই 4, tan পাই বাই 4 এর মান আমরা পরের লাইনে বসাবো। এইখানে আমরা কি বসাইতে পারি? 14 থিটার মান বসাইতে পারি হচ্ছে পাই বাই 2 মাইনাস 5 থিটা, tan পাই বাই 2 মাইনাস 3 থিটা, tan পাই বাই 2 মাইনাস থিটা। পরের লাইনে করে দাও। ইকুয়াল টু tan থিটা tan 3 থিটা tan 5 থিটা, tan পাই বাই 4, tan পাই বাই 4 এর মান কত? 1। এরপরে দেখো পাই বাই 2, তিনটা জায়গাতেই পাই বাই 2 বিজোড় অবস্থায় মানে ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে তিনটা জায়গাতেই কি হবে? চেঞ্জ হবে। তিনটা জায়গায় হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে তিনটাই কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে, তাহলে তিনটাই কি হবে? ধনাত্মক হবে। আগের ম্যাথে ছিল পাই বাই 2 প্লাস থিটা, সেটা ছিল দ্বিতীয় চতুর্ভাগ, এখন পাই বাই 2 মাইনাস থিটা, অবশ্যই প্রথম চতুর্ভাগ। তাহলে আমি শুধু র্যান্ডমলি এই কাজটুকু যদি আগে করে ফেলি, এইবার আমি করতে থাকবো cot 5 থিটা cot 3 থিটা cot থিটা। এবার এই অংশগুলোকে যদি আমি ভেঙে দেই তাহলে tan থিটা tan 3 থিটা tan 5 থিটা ইনটু 1 তো ইনটু করার দরকার নাই, 1 বাই tan 5 থিটা 1 বাই tan 3 থিটা 1 বাই tan থিটা। কথা কি ক্লিয়ার? এবার দেখো tan থিটা কাটবে, tan 3 থিটা tan 3 থিটা tan 5 থিটা tan 5 থিটা, যদি কেটে দাও অ্যানসার কত আসে? 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। ক্লিয়ার? তোলো। সবগুলোর মধ্যে গুণ চিহ্ন আছে, tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ডট ডট tan 88 tan 89 পর্যন্ত আছে। ম্যাথ কিভাবে হবে? ইকুয়াল টু হোয়াট? কোশ্চেন আসছে এমসিকিউ, কোশ্চেন আসছে এটা এমসিকিউ, এটা সিকিউ এর জন্য আসে নাই, এমসিকিউ। দ্যাট মিন্স তুমি বুঝতেই পারতেছো এটার এমন কোন সিস্টেম আছে যার মাধ্যমে এটা খুব সহজেই হয়ে যাবে, জাস্ট আমাদের জানার বাকি। কথা কি বুঝাইতে পারছি? এবার একটা মজার কথা হচ্ছে আমি একটু কনসেপ্ট দেখে আসি। এ বি সি মানে এ বি সি, এই যে এ কোণ মানে এ এবং বি এর যোগফল যদি 90 ডিগ্রি হয়, অবশ্যই হতে হবে কারণ এটা যদি 90 ডিগ্রি হয়, কোণ এ এবং কোণ বি মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি তো হওয়ার কথা, তাই না? এইবার আসো তো, এইটাকে আমি ধরলাম ভূমি এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে আর। এবার আসো আমি যদি tan a কে থিটা ধরি তাহলে tan a ইকুয়াল টু কত? এইটা যদি থিটা হয়, এটা থিটা হলে লম্ব হচ্ছে x ডিভাইডেড বাই ভূমি হচ্ছে y। এবার আমি tan b কে থিটা ধরতে চাচ্ছি, তাহলে tan b যদি থিটা হয় তাহলে লম্ব হবে y, ভূমি হবে x, তাহলে y ডিভাইডেড বাই x। এবার আমি একটা কাজ করতে চাচ্ছি, tan a এবং tan b এই দুইটা যোগ করলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয় কি হয় না? 100% শিওর হবে, যেহেতু সমকোণী ত্রিভুজ একটা কোণ সমকোণ। তাহলে tan a এবং tan b কে যদি আমি গুণ করি
লেফট হ্যান্ড সাইডের সাথে গুণ হইলে রাইট হ্যান্ড সাইডের সাথে গুণ হবে x বাই ওয়াই ইন্টু দেখো y বাই x। এটা যদি কাটাকাটি করি ইকুয়াল টু 1 লেখা যায়। তার মানে tan a ইন্টু tan b কে 1 লেখা যাবে কোন শর্তে? যখন a এবং b মিলা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে মজার একটা সূত্র পাইলা এমসিকিউ এর জন্য। সূত্র লিখে নাও। 1 নাম্বার tan a ইন্টু tan b ইকুয়াল টু কত হবে? 1 হবে। কখন? যখন a এবং b মিলে 90 ডিগ্রি হবে। অর্থাৎ এটাকে যদি সহজ কথায় বলি a b পূরক কোণ, a এবং b কি কোণ? পূরক কোণ। মানে বুঝি দুইটার যোগফল যখন 90 ডিগ্রি হবে, a এবং b পূরক কোণ হলে, a এবং b পূরক কোণ হলে tan a tan b এর গুণফল কত হয়? 1 হয়। একটা সূত্র গেল। 2 নাম্বার, তাইলে এই যে tan a tan b 1 হলে cot a এবং cot b ও কি হবে? 1 হবে। 3 নাম্বারটা লেখো। তাহলে tan a tan b cot a cot b গেল। আরেকটা কে হওয়ার কথা? sin a sin না, আরেকটা হবে হচ্ছে sin a sec b, sin a sec b। তুমি যে এরকম ভাবে করে দেখো, sin a কে থিটা ধরো, আমি এটুকু মুছে দেই, tan এরটা তো প্রমাণ হয়ে গেল। sin a এর সাথে কি লিখছি? sec b। তাইলে sin a sec b, sin a sec b মান বসাই। a কে যখন থিটা ধরবো, sin a কি? লম্ব। a যদি থিটা হয় তাহলে লম্ব হচ্ছে x ডিভাইডেড বাই ও ত্রিভুজের মান কত? r ইনটু sec b। b কে যখন থিটা ধরবো, sec হচ্ছে cos এর বিপরীত। cos কি? b যখন থিটা তখন ভূমি হচ্ছে x, ভূমি বাই ও ত্রিভুজ। এখন হবে ও ত্রিভুজ বাই ভূমি, দ্যাট মিন্স r বাই x। এই যে দেখো কাটাকাটি করলে কত হয়? 1 হয়। হচ্ছে? তাহলে sin a sec b, sin a sec b, sin a sec b। আর বাদ আছে কে? দেখো তো, cos এর সাথে cosec বাদ আছে, cos এর সাথে বাদ আছে cosec। তাহলে cos a cosec b ইকুয়াল টু 1। এটা যদি মনে রাখতে পারো এমসিকিউ তে তুমি বিশেষ সুবিধা পাবা অ্যাডমিশনের ক্ষেত্রে। কথা কি বুঝাইতে পারছি? এটা দ্বারা আপাতত তোমাদের বইয়ের মধ্যে ম্যাথ নাই, রূপন্তী প্রকাশনীতে নাই, অক্ষরপত্র কিতাব স্যারের একটা দুইটা একটু হালকা পাতলা আলোচনা আছে। মুছে ফেললাম? আচ্ছা, এইটুকু যদি আমি জানি তাইলে তুমি আমাকে বলো তো, এই যে tan 1 ডিগ্রি এবং tan 89 ডিগ্রি এই দুইটার যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এদের গুণফল কত পাবো আমি? 1 ইনটু, এরপরে দেখো তো tan 2 ডিগ্রি ইনটু tan 88 ডিগ্রি। 2 এবং 88 মিলে 90 ডিগ্রি হয়। তাহলে এইখান থেকে আমি কি পাবো? 1 ইনটু, এইভাবে আমি 1 পেতে থাকবো। কত পেতে থাকবো? 1 পেতে থাকবো। এখন কথা হচ্ছে 1 থেকে 89 পর্যন্ত পদ আছে কতগুলা? 1 থেকে 89 পর্যন্ত পদ আছে কতগুলা? 89টা পদই আছে। 89টা পদ জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তাহলে মাঝখানে একটা পদ থাকবে, আগের গুলা 1 পরের গুলা 1, মাঝখানে অ্যাকচুয়ালি থাকবে tan 45 ডিগ্রি। মাঝখানে কে থাকবে? tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত? 1। আচ্ছা, এখন আমি যে এতগুলা 1 পাচ্ছি, এতগুলো 1 এর গুণফল কত? তাহলে পৃথিবীতে যত 1 আছে সবগুলা গুণ করে দিলে কত পাবো? 1ই পাবো। তাহলে কোশ্চেন দেখতে যেমনই হোক, সলিউশন কি ছিল? অনেক ইজি ছিল না? কথা বুঝাইতে পারছি? তুলো। দেখো সেম সূত্র। তাহলে tan 40 ডিভাইডেড বাই cot 50। আচ্ছা, 1 বাই cot মানে কি? tan থিটা। 1 বাই cot থিটা মানে tan থিটা। তাহলে এটাকে কি আমি লিখতে পারি tan 40 ডিগ্রি ইনটু tan 50 ডিগ্রি লেখা যায়? প্লাস এটা দেখো cot 73 ডিগ্রি ইনটু cot 17 ডিগ্রি। কথা হচ্ছে দুইটা tan থিটা গুণ অবস্থায় আছে, দুইটা থিটার যোগফল কি 90 ডিগ্রি হয়? একটা আরেকটার পুরো গুণ হয়। তাহলে আমি কি লিখতে পারি? 1, মাঝখানে কি চিহ্ন? প্লাস। এখানে দেখো তো 73 এবং 17 যোগ করলে কি 90 ডিগ্রি হয়? তাহলে cot a ইনটু cot b ইকুয়াল টু কি হবে? 1 হবে যখন 90 ডিগ্রি হবে। ইকুয়াল টু অ্যানসার কত পাচ্ছি? 2। বুঝাইতে পারছি? ঠিক আছে।
আচ্ছা, খুবই ইন্টারেস্টিং, কিন্তু একটু ডিফারেন্ট একটা ম্যাথ। এটা তোমাদের একাডেমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো, এবং ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমাকে বলছে ফাংশন অফ থিটা ইকুয়াল টু tan থিটা, তার মানে এটা হচ্ছে থিটার ফাংশন, এখানে থিটাই হচ্ছে চলক। আচ্ছা, প্রমাণ করো যে এফ অফ থিটা, এফ অফ 2 থিটা, এফ অফ 3 থিটা ডট ডট এইভাবে কত পর্যন্ত যাচ্ছে, এফ অফ 2n মাইনাস 1 ইন্টু থিটা, এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এই ম্যাথ করার জন্য লাস্ট আমি একটা যে ম্যাথ করছিলাম, থিটা ইকুয়াল টু π/28, থিটা ইকুয়াল টু π/28 tan থিটার যে ম্যাথ করলাম, ওই ম্যাথটা থেকে আমাদের ধারণা নিতে হবে। ওই ম্যাথটা তোমরা বের করো, তার আগে আমি একটু লেফট হ্যান্ড সাইডটা ভালো করে তুলে ফেলি। দেখো, লেফট হ্যান্ড সাইড আমি আগে মান বসাই ফেলি, লেফট হ্যান্ড সাইড লেখার দরকার নাই, লেফট সাইড লেখো ইকুয়াল টু, তাহলে এফ অফ থিটা, এফ অফ থিটাকে কি লেখা যাবে, tan থিটা প্লাস, সরি প্লাস না তো গুণ, এফ অফ 2 থিটা, তার মানে tan থাকবে, চলক হয়ে যাবে 2 থিটা, tan 3 থিটা, tan 4 থিটা, এইভাবে যেতে থাকবে থাকবে, লাস্টে কত আসবে, tan twice n minus 1 into থিটা। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া জরুরি। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা বলো। এখন আগের ম্যাথটাতে দেখো টোটাল পদ ছিল কতগুলা, জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক পদ ছিল। প্রথম 7টা পদ ছিল এক কথায়। বিজোড় সংখ্যক পদ যদি 7টা থাকে, তাহলে প্রথম 3টা শেষের 3টার সাথে কেটে যায়, মাঝখানের যে পদটা থাকবে সেইটার যে মান, সেটাই আমার অ্যান্সার হিসাবে আসছিল। অর্থাৎ tan থিটা, tan 2 থিটা, 3 থিটা এইভাবে যদি থাকে, পদ যদি জোড় সংখ্যক থাকে, তাহলে প্রথম অর্ধেকের সাথে লাস্টের অর্ধেক কি হয়ে যাবে, কেটে যাবে, কাজ শেষ। কিন্তু পদ যদি বিজোড় সংখ্যক থাকে, তাহলে প্রথম অর্ধেক এবং শেষের অর্ধেক কাটবে, এটা আমরা দেখছি। শুধুমাত্র মাঝখানে যে থাকবে তার মানটাই হবে আমার অ্যান্সার। এখন এইখানে কতগুলা পদ আছে, এটা কি তোমাকে বলে দিছে কোনোভাবে? কোনোভাবে বলে দেয় নাই, কিন্তু একটা কথা বলে দিছে, এই যে 2n মাইনাস 1, ইহা একটি কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলতো? এটা একটা বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা? পৃথিবীর যে কোনো সংখ্যার সাথে, যে কোনো পূর্ণ সংখ্যার সাথে তুমি যদি 2 গুণ করো, তাহলে সেটা হয়ে যায় জোড় সংখ্যা। 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, একটা জোড় সংখ্যা। 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8, একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার আগের সংখ্যাটাও বিজোড় সংখ্যা, জোড় সংখ্যার পরের সংখ্যাটাও বিজোড় সংখ্যা। আমি জোড় সংখ্যার আগের সংখ্যা কাজ করতেছি, তাহলে এটা কি একটা বিজোড় সংখ্যা। তাহলে এই ম্যাথ থেকে আমি শিওর হলাম এই ধারার মাঝখানের পদটাই হবে আমার অ্যান্সার। কথা কি বুঝাইতে পারছি? তাইলে এখন কোনোভাবে কি মধ্যপদ বের করা যায়? মধ্যপদ কিভাবে বের করতে হয়? মধ্যপদ বের করার সূত্র দেখো, আমরা এই সূত্র দিব না, তুমি একটু দেখো। যখন n এর মান বিজোড় হয়, মধ্যপদ বের করার সূত্র কত? n প্লাস 1/2 তম পদটাই হচ্ছে মধ্যপদ। এত তম পদ, এত তম পদ। এখানে কিন্তু মধ্যপদের মান পাবো না, কত তম পদ মধ্যপদ সেটা পাবো, সেখানে যে আমাকে মধ্যপদ বের করতে হবে। এইবার আসো, এখানে n এর মান কত? 2n minus 1 plus 1 divided by 2, minus 1 plus 1 কাটবে, শুধু n তম পদটা হচ্ছে আমার মধ্যপদ। এইবার n তম পদের মানটা যে আমার বের করা লাগে। এইবার দেখো প্রথম পদ কত, এই যে আবার দেখো প্রথম পদ সমান tan থিটা, দ্বিতীয় পদ সমান tan 2 থিটা, তৃতীয় পদ সমান tan 3 থিটা। এইখান থেকে কি তুমি কোনো কিছু বুঝতে পারতেছ? প্রথম পদ tan থিটা, দ্বিতীয় পদ মানে যততম পদ তত থিটা, তার মানে তৃতীয় পদে পাচ্ছি tan 3 থিটা, তাহলে চতুর্থ পদে পাবো tan
4 থিটা, 50তম পদে পাবো tan 50 থিটা। তো আমার দরকার n তম পদ, n তম পদ হচ্ছে tan n থিটা। তাহলে n থিটার মান বের করতে পারলে আমি কি পেয়ে যাব? অ্যানসার পেয়ে যাব। এইবার চলো n থিটার মান বের করি। এই যে দেখো আমাকে কি দেওয়া আছে, আমাকে কি দেওয়া ছিল 4n থিটা ইকুয়াল টু পাই। অতএব আমার তো দরকার n থিটা, n থিটা ইকুয়াল টু পাই বাই 4, n থিটার মান পাইছি। এইবার অতএব tan n থিটা ইকুয়াল টু tan পাই বাই 4, tan পাই বাই 4 এর মান কত? 1। তাহলে এই ধারার অ্যানসার আমার কত? 1। এই ধারার অ্যানসার আমার কত? 1। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারছি? কিন্তু ম্যাথটা পুরোপুরি শেষ হয় নাই, অ্যানসার আমি বের করে ফেলছি, ক্লিয়ার। কিন্তু প্রথম পদ এবং শেষ পদ, দ্বিতীয় পদ এবং তার আগের পদ মিলে যে কেটে যাবে, 1 হয়ে যাবে, সেটা আমাকে দেখাইতে হবে। এখন এই ধারায় তো অসংখ্য পদ আছে, এটা একটা ইনফিনিটি ধারা, যেহেতু আমি বলি নাই সব বিজোড় সংখ্যক পদ থাকবে, সেটা 50 49ও হতে পারে, আবার মনে করো যে তোমার 79ও হতে পারে, আবার মনে করো 119ও হতে পারে, এবং লক্ষের উপরেও হতে পারে। পারে কি পারে না? পারে। আমি শুধু প্রথম পদ এবং শেষ পদটা একটু ক্যালকুলেশন করে দেখাবো যে তাদের গুণফল 1 হয় কি হয় না, তা নাইলে কিন্তু আমার এই ম্যাথ হবে না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে চলো এরপরে আমরা এখন কি করব। তাহলে প্রথম পদ এবং লাস্টেরটা এটা দেখাইতে হবে। আমি একটু উপরে মুছে দেই, এই পর্যন্ত তোলা শেষ, এই পর্যন্ত তুলো। তাহলে এই যে এখানে কিন্তু অ্যানসার লিখে দেওয়া যাবে না। এখন যে কাজটুকু করবো এটাও কিন্তু ম্যাথের অংশ, ম্যাথ শেষ হয় নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? প্রথমটা এবং শেষেরটা মিলে যে 1 হয় সেটা একটু দেখাই দিব। সবগুলো আমাকে দেখানোর দরকার নাই, আমি কি দেখাবো? প্রথমটা এবং লাস্টেরটা যে 1 হয় সেটা দেখাবো। তাহলে আমি কি দেখাবো? প্রথম পদ ও শেষ পদ, শেষ পদ যেটাই ওই যেটা মিলে, প্রথম পদ এবং শেষ পদ মিলে যে 1 হয় তা দেখাতে হবে বা দেখাবো। এবার আসো, প্রথম পদ কি আছে এখানে? প্রথম পদ আছে tan থিটা ইনটু লাস্টের পদ আছে tan ইনটু 2n মাইনাস 1 ইনটু থিটা। কি করা যায়? গুণ করে দেওয়া যায়। tan থিটা ইনটু tan 2n থিটা মাইনাস থিটা ইকুয়াল টু, তাহলে tan থিটা ইনটু tan 2 ইনটু, একটু আগে n থিটার মান আমরা বের করছিলাম না? n থিটার মান কি পাইছিলাম? পাই বাই 4 পাইছিলাম, মনে আছে? মধ্যপদ বের করার সময় n থিটার মান যে বের করলাম। আচ্ছা, তাহলে এইখানে n থিটার পরিবর্তে পাই বাই 4 বসায় দেওয়া যায়, মাইনাস থিটা। এবার দেখো এই 2 দ্বারা 4 কে কাটলে কত হয়? 2 হয়। তাহলে ইকুয়াল টু tan থিটা ইনটু tan পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা পাই বাই 2। ভগ্নাংশ আকারে থাকলেই চেঞ্জ কি হয়ে যাবে? cot, প্রথম চতুর্ভাগ না পাই বাই 2 মাইনাস থিটা। এইবার এটাকে কাটলে কি 1 হয়? tan থিটা, cot থিটাকে 1 বাই tan থিটা লেখা যায়। cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, কাটলে কি হয়ে যায়? 1। এই হচ্ছে পরিপূর্ণ ম্যাথটা। তাহলে এটা আমরা ধারার মতো করে করতে পারবো না, কারণ এখানে ধারা কতগুলো আছে আমরা জানি না। এই ম্যাথটাকে আমি ভেঙে ভেঙে করলাম, তোমরা চাইলে আরেকটু অন্যভাবে করতে পারো, যাক ওটা বলার দরকার নাই। এটাকে বোঝাইতে পারছি? ঠিক আছে, তাহলে চলো আরো কিছু ম্যাথ দেখি। দেখো অ্যাকচুয়ালি এর আগে 7 নাম্বারটা সিরিয়াল মেনটেন করলে করানো উচিত ছিল, কিন্তু আমরা ধারা রিলেটেড ম্যাথ করতেছি না, অনেকগুলা পদ আসতেছে যোগফল, এই জন্য ধারা রিলেটেড ম্যাথগুলো তুললাম। 8 নম্বরে 2টা ম্যাথ আছে। তাহলে দেখো প্রথম পদ হচ্ছে sin থিটা, দ্বিতীয় পদ হচ্ছে sin পাই প্লাস থিটা। এই পদগুলাকে তুমি যদি ভেঙে লেখো এইভাবে লেখা যায় sin, দেখো তো এটা 0 ইনটু পাই প্লাস থিটা লেখা যায়, প্লাস sin এটাকে লেখা যায় 1 ইনটু পাই প্লাস থিটা, প্লাস sin দেখতেই পাচ্ছেছো এটা 2 পাই প্লাস থিটা। তাহলে পরেরটা কি হবে?
সাইন 3 পাই প্লাস থিটা প্লাস এইভাবে কতগুলা যোগ করতে বলছে জানো? এইভাবে যোগ করতে বলছে n+1 সংখ্যক পদ, n+1 সংখ্যক পদ। কোশ্চেন হচ্ছে n+1 কেন লিখতে পারলাম? উপরেতে শুধু n পাই প্লাস থিটা ছিল, n+1 যদি না লিখতাম তাহলে দেখো n = 0 হইলে এটা কি হয়ে যায়, বুঝতে পারছি? এই জায়গাতেই ওরা একটা কাজ করছে, মানে এই লাইনের পরে সরাসরি তোমাদের রূপান্তর সলিউশনে এইটা নিয়ে এসে পড়ছে, n+1 সংখ্যক পদ নিয়ে আসছে। এরপরে কি বলছে, n এর মান একবার ওরা জোড় ধরছে, একবার বিজোড় ধরছে, ধইরা ধারার মাধ্যমে অ্যান্সার করছে। আমরা ওইভাবে করব না, আমরা মানটা বসায় দেখব। কিভাবে মানটা বসায় দেখব? আমরা একবার কি করব, n = আমরা একবার বিজোড় মান বসায় দেখি, সমস্যা কি? n = 1 হলে, n = 1 হলে কয়টা পদকে যোগ করতে হবে আমাদের বলো তো? সেটা খেয়াল করবে এই যে এইখান থেকে n = 1 হলে, দেখো তো n = যদি 1 হয় তাহলে 1 + 1 = দুইটি পদের যোগফল। n = 1 হলে দুইটি পদের যোগফল আমাকে বের করতে হবে। তাহলে এখানে দুইটি পদ কে কে আছে? sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা, এই না আমার দুইটি পদ। এই দুইটি পদের যোগফল কি আসে খেয়াল করো তো, sin থিটা। এবার দেখো পাই পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? পূর্ণ সংখ্যা, তাহলে sin এর নো চেঞ্জ, তাহলে সাথে সাথে sin থিটা। কথা হচ্ছে পাই তো এই জায়গাটা, তাই না? পাই প্লাস থিটা মানে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে কি সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তাহলে এখানে কি চিহ্ন হয়ে যাবে? মাইনাস, ইকুয়াল টু আমি কি পাই? 0। অর্থাৎ n এর মান যদি বিজোড় হয়, এই ধারায় যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাইলে যোগফল কত হবে? 0 হবে। কিন্তু একটা দিয়ে অবশ্যই হওয়া যাবে না, আরেকটা বিজোড় সংখ্যা বসিয়ে দেখতে হবে। এইবার n = 2, n = পরবর্তী বিজোড় সংখ্যা কত? 3। তাহলে n = 3 হলে আমাকে কয়টা পদের যোগফল বের করতে হবে দেখো তো? 3 + 1 = 4, তার মানে 4টি পদের যোগফল আমাকে বের করতে হবে। তাহলে 4টি পদ, প্রথম পদটা কি? sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2 পাই প্লাস থিটা প্লাস sin 3 পাই প্লাস থিটা। এই হচ্ছে কয়টা পদ? 4টা পদ। কথা হচ্ছে প্রথম দুইটি পদের যোগফল তুমি কি জানো না? তাহলে প্রথম দুইটি পদের যোগফল তুমি কত জানো? 0। যেই মানটা জানো সেই মানটা তো তুমি বসায় দিবা। এই যে মাত্রই তো প্রথম দুইটা পদের যোগফল আমি করে আসছি। এরপরে হচ্ছে প্লাস, এইবার দেখো sin 2 পাই প্লাস থিটা, প্রথমত পায়ের সাথে পূর্ণ সংখ্যা, কোনো চেঞ্জ নাই, sin থিটা। এবার আসো 2 পাই, 2 পাই মানে কি? এই হচ্ছে একটা পাই, এই হচ্ছে দুইটা পাই, এর সাথে প্লাস থিটা, অল পজিটিভের ঘর, তাহলে চিহ্ন কি থাকবে? প্লাস। তাহলে প্লাসটাকে একটু কাছে নিয়ে দেই। এরপরে দেখো সাইন পায়ের সাথে পূর্ণ সংখ্যা, তাহলে এখানেও কোনো চেঞ্জ নাই, তাইলে সাথে সাথে থিটা, কিন্তু এখানে 3 থিটা, তাহলে এই যে 1 পাই 2 পাই এইখানে চলে আসলে হয় হচ্ছে 3 পাই। 3 পাই প্লাস থিটা মানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে সাইন কি হয়? নেগেটিভ, তাহলে এই দুইটাও কাটা যায়, তাহলে ইকুয়াল টু আমি কত পাই? তাহলে দেখো আমি n এর মান বিজোড় সংখ্যা নিলাম, বিজোড় সংখ্যা নিলে আমি কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে n এর মান যদি বিজোড় হয় এই ধারার যোগফল কত হবে? 0। n এর মান যদি বিজোড় হয় ধারার যোগফল কত হবে? 0। এবার n এর মান আমি জোড় নিয়ে দেখব। তোমাদের সলিউশনে ওই ডাইরেক্ট ধারা বসায় আর লাস্টে এই লাইনটা শুধু বলে দিছে যে যদি বিজোড় হয় যদি জোড় হয়। কথা কি বুঝাইতে পারছি? ওইটাতে ম্যাথ একটু ছোট হবে, ওইটাতে একটু ছোট হয়েছে, কিন্তু এটার মতো এতটা ফিল করা যায় না। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখন আসো আমি এই পর্যন্ত, আমি এখানে এখন n এর মান একটু জোড় সংখ্যা বসাই দেখব। তাইলে n = 2 হলে, n = 2 হলে কয়টি পদের যোগফল হবে? 2 + 1 = 3টি পদের যোগফল বের করো। তাইলে আসো তো sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2 পাই প্লাস থিটা, এই তো ইকুয়াল টু প্রথম দুইটি পদের যোগফল তো তুমি জানো, প্রথম দুইটি পদের যোগফল কত? 0 প্লাস sin 2 পাই প্লাস থিটা, এটা কি মাইনাস sin থিটা লেখা যায়?
sin 2π প্লাস থিটাকে এই মাইনাস থিটা কিভাবে লেখা যায়? প্রথমত sin থাকবে, সাথে থিটা থাকবে। 2π মানে কি? এই হচ্ছে একটা পাই, এই হচ্ছে আরেকটা পাই, প্লাস থিটা প্রথম চতুর্ভাগ। তাইলে কত পাইছি? sin থিটা। এখান থেকে বুঝতে পারলাম n এর মান যদি জোড় হয় তাহলে আমি যোগফল কত পাবো? sin থিটা। আরেকটু শিওর হওয়ার জন্য আমি n ইকুয়াল টু 4 হলে আমাকে কয়টা পদের যোগফল বের করতে হবে? 4টি পদের যোগফল বের করতে হবে কিনা? 5টি পদের যোগফল। তাহলে 5টি পদের যোগফল যদি বের করি, আমি একটু সংক্ষেপে দেখাই দেই। প্রথম 4টার যোগফল হচ্ছে 0, এই হচ্ছে প্রথম 4টা, প্লাস হচ্ছে এই যে 5তম পদ, 5তম পদ। তাহলে 5তম পদ কত হবে দেখো তো? হ্যাঁ, 1তম পদ, 2তম পদ, 4তম পদ হচ্ছে 4π। তাহলে 5তম পদ হচ্ছে 4π প্লাস থিটা। এখানে n+1 কেন দিছিলাম এখন বুঝছো? যততম পদ, মনে করো 5তম পদ, এখানে কত হচ্ছে? 4π প্লাস থিটা, মানে একটা করে কম হচ্ছে, এই জন্য n+1তম পদ পর্যন্ত গেছি। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন 5তম পদ হচ্ছে 5তম পদ তো নিচে লিখবো। ক্লিয়ার? তোমরা কিন্তু লেখো, আমি সংক্ষেপ করলাম, তোমরা লেখো। তাহলে 0 প্লাস 5তম পদ কত হবে? sin 4π প্লাস থিটা। এই যে এইখানে একটা বাউন্ডারি লাইন দিয়ে দেই যে এটা আগের অংশ, এটা পরের অংশ, ইকুয়াল টু আগের অংশ তো 0, তাহলে 4π, sin এর জায়গায় sin থাকবে, থিটার জায়গায় থিটা হবে, 4π 1π 2π 3π 4π প্লাস থিটা, তার মানে প্লাস হয়। অর্থাৎ n এর মান যদি জোড় হয় তাহলে আমি কি পাই? sin থিটা। তাহলে অ্যানসার লিখবা। অ্যানসার কিভাবে লিখবা? n বিজোড় হলে যোগফল কত হবে? যোগফল 0 বা 0। আর যদি n জোড় হয়, n জোড় হলে যোগফল কত হবে? sin থিটা। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখো তোমাদের হচ্ছে 8 এর 2 নাম্বার ম্যাথ, সেম ম্যাথ, শুধুমাত্র sin থিটার জায়গায় বলা আছে cos x, cos π প্লাস x, cos 2π প্লাস x ডট ডট ডট। ওইটাকে ওইভাবে লেখা যাবে n+1 সংখ্যক পদ পর্যন্ত। পরে তুমি কি করবা? n এর মান 1 বসাবা, n এর মান 3 বসাবা, দুইবার জোড় সংখ্যা বসাবা, আবার n এর মান 2 এবং n এর মান 4 বসাবা, দুইবার বিজোড় সংখ্যা বসাবা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এটার অ্যানসার আসবে কি? যখন n এর মান বিজোড় বসাইবা তখন 0 আসবে, আর যখন n এর মান জোড় বসাইবা তখন অ্যানসার আসবে cos থিটা। ওইটা কি আমার করাই দিতে হবে না? HW পারবা? HW পারবা। ঠিক আছে, তাহলে ওইটা HW রইল। একদম হুবহু সেম। এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই, এই পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র n এর মান একবার জোড় বসাবো। আমি তাও একটু এই যে এখানে একটা একটু করে দেই। n এর মান জোড় বসাইলে কি হবে বলো তো? এই যে মনে করো যে cos x প্লাস cos π প্লাস x, cos x প্লাস cos π প্লাস x হয়ে যাবে। এখন আসো, cos x তো থাকলো, cos x, cos π প্লাস x, π মানে কি? cos তো চেঞ্জ হবে না, সাথে সাথে x থাকবে 180, এরপরে প্লাস থিটা, tan এর ঘরে cos কি? নেগেটিভ, তাহলে এখানে চিহ্ন মাইনাস হবে, ইকুয়াল টু কি পাচ্ছি? 0। sin এর ক্ষেত্রে বিজোড় হইলে যেমন 0, cos এর ক্ষেত্রেও বিজোড় হইলে কি পাবো? 0 পাবো। sin এর ক্ষেত্রে জোড় হইলে কি পাইছিলাম? sin থিটা, cos এর ক্ষেত্রে জোড় হইলে কি পাবো? cos থিটা। খুব মজার ম্যাথ। এইবার চলো আমরা ধারা রিলেটেড কাজ কাম মোটামুটি শেষ করে ফেলছি। দেখো আরেকটা ম্যাথ হচ্ছে এটা tan থিটার ক্ষেত্রে সেম, tan থিটা, tan π প্লাস থিটা, tan 2π প্লাস থিটা। তো অ্যাজ ইউজুয়াল আমরা কি করব? n ইকুয়াল টু কত বসাবো? n ইকুয়াল টু 1 হলে আমার কয়টা পদ নিয়ে কাজ করতে হবে? দুইটা, একটা হচ্ছে tan থিটা আর একটা হচ্ছে tan π প্লাস থিটা, ইকুয়াল টু tan থিটার জায়গায় tan থিটা রইলো, tan π প্লাস থিটা মানে কি? জোড় সংখ্যক না, এই পায়ের সাথে পূর্ণ সংখ্যা, পায়ের সাথে পূর্ণ সংখ্যা, তাহলে নো চেঞ্জ, সাথে সাথে tan থিটা। কিন্তু কথা হচ্ছে পাই প্লাস থিটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা, এদের মাঝখানে কি চিহ্ন ছিল? আমি কি চিহ্ন দিছি? ওইখানে কি করছি?
তাহলে tan থিটা যোগ করলে কি হবে 2 tan থিটা। এবার আসো n ইকুয়াল টু আমি 3 হলে n ইকুয়াল টু 3 হলে কয়টা বসাইতে হবে 4টা। তাহলে দেখো tan থিটা প্লাস tan পাই প্লাস থিটা প্লাস tan 2 পাই প্লাস থিটা প্লাস tan 3 পাই প্লাস থিটা। বুঝাইতে পারতেছি? জাস্ট n এর মান বসাচ্ছি, আমরা মান বসিয়ে কি করতেছি যোগ বিয়োগ করতেছি। এই তো n এর মান জোড় হলে ঘটনা কি ঘটবে, বিজোড় হলে ঘটনা কি ঘটবে। কারণ এখানে একটা কথা বলে দিছে, মানে এই যে n বিলংস টু ক্লিয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো n এর মান প্লাস ধনাত্মক জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে। এখন আমরা দুইটা বিজোড় বসাই দেখবো, দুইটা জোড় বসাই দেখবো, দেখবো কি অ্যান্সার হয়। দেখবো জোড়ের ক্ষেত্রে একই অ্যান্সার, বিজোড়ের ক্ষেত্রে একই অ্যান্সার। আবার এমন হতে পারে জোড় বিজোড়ের ক্ষেত্রে একই অ্যান্সার। যাই হোক আমরা ডিসিশন নিতে পারবো। এবার এখানে দেখো, এখানে কয়টার যোগফল তুমি জানো? প্রথম দুইটার যোগফল তুমি কত জানো? 2 tan থিটা প্লাস এরপরে একটু করো তো, এটাও হচ্ছে tan থিটা। কারণ কি 2 পাই মানে কি 360 ডিগ্রি প্লাস থিটা, তার মানে প্রথম চতুর্ভাগ প্লাস এটাও দেখো tan থিটাই হবে। কারণ হচ্ছে 180, এই যে 3 পাই কোথায়, একটা পাই দুইটা পাই তিনটা পাই, এর সাথে থিটা, tan থিটা যোগ করলে কত হয় 2 tan থিটা। আর এখানে আছে 2 tan থিটা, তাহলে কত হচ্ছে 4 tan থিটা হচ্ছে। এখানে থিটার মান n এর মান কত বসাইছিলাম 3 বসাইছিলাম। এবার আসলে একটু জোড় সংখ্যা বসাই দেখি একটা কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে। n এর মান 2 বসাইছি, 1 বসাইছি, 1 বসায় কত পাইছি 2 tan থিটা। n এর মান 3 বসাইছি, পাইছি 4 tan থিটা। একটা প্যাটার্ন মোটামুটি চলে আসছে। n ইকুয়াল টু 2 হলে কয়টা সংখ্যাকে যোগ করতে হবে? তাহলে tan থিটা প্লাস tan পাই প্লাস থিটা প্লাস tan 2 পাই প্লাস থিটা। এটা যোগটা আমাদের জন্য সহজ। প্রথম দুইটা যোগফল কত 2 tan থিটা, পরেরটার যোগফল আমরা দেখে আসছি tan থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 3 tan থিটা। দেখো একটা ডিসিশন চলে আসছে। n এর মান 1 পাইছি 2 tan থিটা, n এর মান 2 পাইছি 3 tan থিটা, n এর মান 3 পাইছি 4 tan থিটা। তাহলে n এর মান যাই ধরি আমি তার থেকে একটা বেশি পাবো না? তার থেকে কি পাবো? একটা বেশি পাবো। তাহলে অ্যানসারটা কি হবে বলো তো? অ্যানসারটা কি হবে? লাস্ট পদ যা হবে তার থেকে, অর্থাৎ n এর মান যদি n হয় তাহলে আমি পাবো n প্লাস 1 ইন্টু tan থিটা। তাহলে অ্যানসারটা লেখো, অ্যানসার হবে n প্লাস 1 ইন্টু tan থিটা। এই যে এটা অ্যানসার। কিন্তু এর আগে একটা কথা লিখতে হবে, কথাটা এইভাবে লেখো, কথাটা নিজের মতো গুছায় লেখো। এইভাবে আবার কি যে n এর মান 1 বসাইলে পাই 2 tan থিটা, 3 বসাইলে 2 বসাইলে পাই 3, 4 বসাইলে পাই, n এর মান 1 পাচ্ছি 2 tan থিটা, 2 পাচ্ছি 3 tan থিটা, n এর মান 3 পাচ্ছি 4 tan থিটা। তাহলে n এর মান n পাবো n প্লাস 1 tan থিটা। এটাই হবে যোগফল এবং এটাই হবে অ্যানসার। আশা করি বুঝতে পারছো। এবার আমাদের তোমাদের রূপন্তী প্রকাশনী 7 নম্বরে দেখো n রিলেটেড কিছু ম্যাথ আছে। এইখান থেকে দুইটা ম্যাথ করব। কোন দুইটা ম্যাথ করব তোমরা বলো। দেখো দেখতে খুব অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না। এইখানে n বিলংস টু n ন্যাচারাল নাম্বার, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে জোড়ও আছে বিজোড়ও আছে। তার মানে এক কথায় এইখানেও n এর মান জোড় এবং বিজোড় নিয়েই কাজ করতে হবে। আর এই যে এখানে যে -1 এর উপরে যে n দিছে, যেটা দেখতে সব থেকে উদ্ভট মনে হচ্ছে, সে কিচ্ছু না, সে শুধু তোমাকে চিহ্নটা ইন্ডিকেট করবে যে পরে দেখো π/4 আছে, এখানেও কি আছে π/3ও থাকতে পারতো, π/6ও থাকতে পারে। এই চিহ্নটা শুধু বোঝাবে যে থিটার আগে প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন। কেন? যদি n এর মান জোড় হয় তাইলে দেখো -1 এর উপরে স্কয়ার মানে প্লাস, আর যদি n এর মান বিজোড় হয় তাহলে চিহ্নটা কি হবে মাইনাস। তাহলে যেটা দেখতে সবথেকে অদ্ভুত লাগতেছে সেটাই সবথেকে ইজি। ক্লিয়ার? এবার প্রথম ম্যাথটার ক্ষেত্রে দেখো আমি কি করব, প্রথম কাজ n ইকুয়াল টু 1 হলে এটা কি জোড় সংখ্যা নিছি না বিজোড় সংখ্যা নিছি? বিজোড় সংখ্যা নিছি। তাহলে মান বসাও, tan
সেকেন্ড ব্র্যাকেট দাও, 1 যদি বসাই দেই তাহলে কি থাকবে, শুধু π/2। এইখানে দেখো -1 এর উপরে আমি যদি পাওয়ার 1 দেই, আগেই বললাম বিজোড়, তাইলে মাইনাসটা থেকে যাবে -π/4। -1 এর উপরে পাওয়ার -1 মানে কি, এই -1 কি লেখার প্রয়োজন আছে π/4 এর সামনে? এই হচ্ছে কাজ। কথা কি বুঝাইতে পারছি? এখন কি তোমার পরিচিত চেহারা হইছে কি হয় নাই? এবার π/2, পায়ের ভগ্নাংশ, পায়ের ভগ্নাংশ থাকলেই চেঞ্জ, tan কি হয়ে যাবে, cot, সাথে সাথে সূক্ষ্মকোণ π/2 - θ, তার মানে কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, সবাই ধনাত্মক। তাহলে cot π/4 এর মান কত ডিগ্রি, 1 ডিগ্রি। cot 45, tan 45, দুইটার মানে কি 1 ডিগ্রি, 1। কথা কি বুঝাইতে পারছি? এবার আসো, আমি n ইকুয়াল টু একটা জোড় সংখ্যা নেই, n ইকুয়াল টু কত, 2 হলে, n ইকুয়াল টু 2 হলে কি হবে, খেয়াল করো তো বিষয়টা। তাহলে tan উপরে হবে দেখো 2 ইনটু π/2, তার মানে শুধু পাই, এখানে চিহ্ন হবে প্লাস, কারণ মাইনাসের 1 এর উপরে যদি জোড় সংখ্যা থাকে তাইলে কি হয়ে যাবে, প্লাস। বুঝি নাই কেন, -1 ইনটু -1, মাইনাসে মাইনাসে গুণ করলে +1 হয় না? তো -1 এর উপরে স্কয়ার মানে কি, দুইটা -1 গুণ অবস্থায় আছে, তাহলে শুধু কি লেখা যায়, π/4। এবার নো চেঞ্জ, যেহেতু পাই পূর্ণ সংখ্যা, π/4। এবার দেখো এটা তৃতীয় চতুর্ভাগে আছে না 180 প্লাস θ, তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, তাইলে এই যে দেখো মান পেয়ে যাচ্ছি 1। তাহলে এটা সকল ক্ষেত্রে n এর মান জোড় হোক অথবা বিজোড় হোক, সকল ক্ষেত্রে এটার মান কত হবে, 1। কাজ শেষ। এবার দেখো তাহলে এই যে এই সাইডে সাইন এরটা, এটা তো তোমরা পারবাই। তাইলে দেখো n ইকুয়াল টু কত হবে, 1 হলে, এটাকে আমরা সংক্ষেপে করে ফেলি। n ইকুয়াল টু 1 হলে এটা কি হবে বলো তো, পাই, এটা হয়ে যাবে -π/4, সাথে সাইন দিতে হবে তো, তাই না? সাইন না দিলে তো আর হবে না। এবার আসো, পাই সাইনের সাথে নো চেঞ্জ, π/4। হ্যাঁ, কেন মাইনাস আসবে সামনে বলো তো, n এর মান 1 দিছি, 1 দিলে মাইনাসই তো দিছি। এখানে দেখো পাই মানে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস θ না মাইনাস θ, মাইনাস θ হইলে কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের ঘর, তাহলে sin π/4 এর মান 1/√2। এবার n ইকুয়াল টু যদি 2 হয়, n ইকুয়াল টু 2 হলে মানটা বসাই, sin 2π প্লাস হয়ে যাবে π/4 ইকুয়াল টু 2π থাকলে কেন, পায়ের পূর্ণ সংখ্যা, পায়ের সাথে পূর্ণ সংখ্যা, সাইন তো সাইনই থাকবে, পায়ের সাথে পূর্ণ সংখ্যা, সাইন তো সাইনই থাকবে, এর সাথে হয়ে যাবে π/4 সূক্ষ্মকোণ। এবার আসো 2π, একটা পাই মানে 180 ডিগ্রি, 2π মানে 360 ডিগ্রি প্লাস θ, প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, তাহলে ইকুয়াল টু 1/√2। তাহলে এখানেও সাইন জোড় হোক অথবা বিজোড় হোক, n এর মান কত হবে, 1/√2। উভয় ক্ষেত্রে মান কিন্তু সেম আসতেছে, 1/√2। তাহলে অ্যানসার কত হবে, অ্যানসার হবে 1/√2। কিন্তু একটু কথা লিখতে হবে, n জোড় হোক অথবা বিজোড় হোক, উভয় ক্ষেত্রে 1/√2। বুঝাইতে পারছি? দেখো 5 নাম্বার, আমরা কি ধারা করতেছিলাম তাই না, এর জন্য আমরা 4 নাম্বার থেকে জাম্প করে 6 এ চলে গেছিলাম, 8 এ চলে গেছিলাম, এরপরে 7 করলাম। এই 5 নাম্বার হচ্ছে তোমাদের 7.1 চ্যাপ্টারের একদম শেষ কনসেপ্ট। এর বাহিরে মানে যে কয়টা কনসেপ্ট দেখাচ্ছি, 5 নাম্বার যেহেতু শেষ কনসেপ্ট বললাম, তাহলে লাস্ট ক্লাস এবং এই ক্লাস, ফার্স্টের ক্লাসে তো 7.1 এর শুধুমাত্র কনসেপ্টগুলো বলছি তাই না, ম্যাথ তো করি নাই। এই দুইটা ক্লাসে যতগুলা কনসেপ্ট করছি, তুমি কেতাব স্যারের বই বলো, অসীম কুমার সাহা স্যার, অক্ষরপত্র রূপন্তী প্রকাশনী এসি আহমেদ স্যার, যত জনের কথা বললাম, এই কয়টা টাইপের বাইরে কোনো ম্যাথ দেখাইতে পারবা না। সব ম্যাথ হয়তো করি নাই, কিন্তু সব কনসেপ্ট বুঝাইছি, বাকি ম্যাথগুলা তোমার পারা উচিত বলে সবগুলা কইরা দেখাইতে গেলে তো ক্লাস লাগবে 5টা। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? তাইলে কোনো টাইপ বাকি নাই, সব টাইপ করানো শেষ। এবং সবার শেষে যে টাইপটা তুলছি
কোশ্চেন বুয়েটে আসছে, সো বুঝতেই পারতেছো গুরুত্বপূর্ণ কিন্তু অনেক বেশি সহজ, অনেক বেশি সহজ। এবার দেখো এখানে কি বলছে, এটা একদম ছোটবেলার প্রশ্ন, তোমরা এসএসসি তে উচ্চতর গণিত করছো 8.3 তে এই ম্যাথটা করে আসছো। এখানে তোমাকে tan থিটার মান দেওয়া আছে, cos থিটা ধনাত্মক হলে তোমাকে কিছু একটার মান বের করতে হবে, প্রশ্ন এইটুকুই। এখন tan থিটা থেকে cos থিটাতে যাওয়া যায় বিভিন্ন ভাবে। এসএসসি তে সাধারণত যেটা করছো, উভয় পক্ষকে বর্গ করে দিছো, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 25/144। এরপরে tan স্কয়ার থেকে কোথায় যাওয়া যায়, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা -1 লেখা যায়, যায় কিনা? tan স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় sec স্কয়ার থিটা -1 ইকুয়াল টু 25/144। এই -1 ওই সাইডে গেলে হয়ে যায় প্লাস, এরপরে sec স্কয়ার থিটাকে লেখা যায় 1/cos স্কয়ার থিটা লেখা যায়, পরে cos স্কয়ার থিটা ব্যস্তকরণ করে দিলে শুধু পাবো হচ্ছে cos স্কয়ার থিটা। এরপরে আবার cos থিটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্লাস মাইনাস করতে হবে। উপরে দেখো বলে দিছে cos থিটা ধনাত্মক, তখন তুমি বলতা যেহেতু cos থিটা ধনাত্মক সুতরাং ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, বইলা তুমি cos থিটার মান পাইতা। এরপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওইখানে cos স্কয়ার থেকে sin স্কয়ার থিটার মান নিয়ে আসতা, আর sec স্কয়ারের মান তো দেওয়াই আছে। এরপরে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, ওই যে sin এবং cos এর মান থাকলে tan থিটার মান বের করতা। এত গল্প করার পরে আসতো তোমার অ্যানসার। আমি যা বলছি তাকে মাথার উপর দিয়ে গেল না মনে পড়লো? বুঝতে পারছো, অতীত মনে পড়ছে তাই না? এইভাবেই তো করছি। কিন্তু আসো তো এটা একটু আরেকটু ইজিতে কিভাবে করা যায়। এই মনে করো চতুর্ভাগ, এখানে tan থিটার মান কি দেওয়া আছে, পজিটিভ, কিন্তু tan কোথায় কোথায় পজিটিভ, tan প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে দুই জায়গায় পজিটিভ। cos থিটার মানও কি দেওয়া আছে, পজিটিভ। cos কোথায় কোথায় পজিটিভ বলো তো, cos প্রথম আর চতুর্থতে পজিটিভ কিনা? তাইলে আমার tan থিটার মান ধনাত্মক হলে cos থিটার মানও ধনাত্মক সম্ভব একমাত্র প্রথম চতুর্ভাগে। তাহলে আমাদের যে খেলাটা tan থিটা ইকুয়াল টু π/12 এটা দেওয়া আছে প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে সবকিছুই কি অল পজিটিভ। এইবার সমকোণী ত্রিভুজ যদি তুমি অঙ্কন করো, এই যে এইটাকে যদি তুমি থিটা ধরো, এটাকে থিটা ধরলে এটা কত হবে π5, এটা কত হবে 12, এটা যদি 5 হয় এটা 12 হইলে এটা কত হবে 13, হবে কি হবে না, হবে কি হবে না 13। 5 12 13, আর এটা তো সরকারি পিথাগোরাস, 3 4 5, 5 12 13, বুঝি নাই, 6 8 10, এগুলো তো চোখের সামনে দেখা মাত্র মনে পড়বে। এইবার যেহেতু প্রথম চতুর্ভাগে আমাদের ত্রিভুজটা অবস্থিত, কিভাবে বুঝলাম, tan থিটাও পজিটিভ cos থিটাও পজিটিভ, এই দুই বিধ্বংসী কাজ একমাত্র সম্ভব প্রথম চতুর্ভাগে, অন্য কোথাও সম্ভব না। তাহলে প্রথম চতুর্ভাগে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোও কি হবে, পজিটিভই হবে। এবার আসে এখান থেকে মান বের করো, এখান থেকে যদি মান বের করি sin থিটা ইকুয়াল টু কত, থিটা তো দেওয়াই আছে তাই না, sin থিটা ইকুয়াল টু লম্ব বায়ু ত্রিভুজ, লম্ব কত 12, আরে না লম্ব হচ্ছে 5, 5/13, এই যেটা হচ্ছে লম্ব। এরপরে আসো sin থিটার মান বের করলাম, cos থিটার মান লাগবে আমার, cos অফ মাইনাস থিটার খেলাটা পরে খেলবো, cos অফ মাইনাস থিটা কি মাইনাস cos থিটা, আমার শুধু cos এর অনুপাত আগে নিয়ে নেই, মাইনাসের খেলাটা পরে। cos থিটা ইকুয়াল টু 12/13, এরপরে দেখো তো sec থিটা লাগবে না, sec থিটা ইকুয়াল টু কি, cos কে উল্টাই দিলেই তো sec তাই না, 13/12, আর tan থিটার মান তো তারা দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ ওটা তো পরে যাবো, আমি বললাম আগে শুধু অনুপাতগুলা বের করছি, মাইনাসের খেলাটা আমরা পরে খেলবো। এই পর্যন্ত বুঝলাম, tan থিটার মান তো দেওয়াই আছে এবং tan থিটার মান দেওয়া আছে দেখেই তো আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারছি। এইবার আসো প্রশ্নটা তুলি, তাহলে এবার চতুর্ভাগের হিসাবটা আমি মুছে দেই, এটা তো আর লাগতেছে না, কি বলো? আচ্ছা তাহলে কোশ্চেন দেখো, sin থিটা প্লাস cos অফ মাইনাস থিটা মানে কি, শুধুমাত্র cos থিটা, sec অফ মাইনাস থিটা মানে কি, শুধুমাত্র sec থিটা, প্লাস tan থিটা ইকুয়াল টু, এই যে দেখা দেখা 1 2 বাচ্চারা কাজ করে না, 5/13 প্লাস cos থিটা মানে কি 12/13, মাঝখানের দাগটা একটু কালারফুল করি, 1 2 ম্যাথ করতেছি, একটা লাল নীল কালি থাকলে আরো ভালো হতো। হ্যাঁ বইটা চান্স পেয়ে গেছি না আমরা। তাহলে sec থিটা ইকুয়াল টু কত, 13/12 প্লাস
tan থিটা ইকুয়াল টু কত, ওটা তো ফার্স্টেই দেওয়া আছে 5/12। এটা বইতে তাও 11-12তে আসছে, খুব বেশি দিন আগের কথা নয়। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে উপরে লসাগু করে আমি একবারে গুণ করে উল্টাই দেই, তাহলে লসাগু কত হবে 13, তাহলে 5 + 12 ইনটু উপরে যাবে 12, নিচে আসবে হচ্ছে 13 + 5, যা হয় এটাই आंसर। আর কি ক্যালকুলেশন করবে, এটা আর ক্যালকুলেশন করতে ইচ্ছা হইতেছে না। এটা করলে কত হয়, খুব সম্ভবত কাটা যায় কিছু, না গুণ করে দিবা, যা হয় এটাই आंसर, লিখে দেই। 5 আর 12 যোগ করলে কত হয়, 13 14 15 16 17 ডিভাইডেড বাই 13 ইনটু উপরে আছে 12, নিচে 13 আর 5 যোগ করলে 14 15 16 17 18। এই যে এখানে একটু কাটাকাটি যায়, 6 দ্বারা কাটলে 6 দুগুণে 12 3 6 18, 17 দুগুণে 34 ডিভাইডেড বাই 3 13 39, এটাই आंसर। এই বুঝতে পারছি, বুয়েটে যাওয়া যাবে তাইলে? বুয়েটের দরজা খুলে গেছে, এই ম্যাথ বুঝে গেছো, বুয়েটের দরজা খোলা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই টাইপের আর একটা ম্যাথ দেখাবো এখান থেকে। আচ্ছা, সেম ম্যাথটা বুয়েটে আসে নাই কিন্তু অনেকবার বোর্ডে আসছে। এখানে তোমাকে sin থিটার মান দেওয়া আছে π/13, এরপরে একটা ব্যবধি দেওয়া আছে, এরপরে তোমাকে এই যে এই মানটা দেখাইতে হবে কত, 3/10 দেখাইতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের যে sin থিটার মান দেওয়া আছে এর মাধ্যমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, পারি কি পারি না? পারি। sin থিটার মান কি পজিটিভ দেওয়া না নেগেটিভ দেওয়া? পজিটিভ দেওয়া। sin কোথায় কোথায় পজিটিভ? প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে sin থিটা পজিটিভ, তাই না? এবার দেখো আমাকে যে ব্যবধি দিছে থিটার মান π/2 থেকে বড় এবং পাই থেকে ছোট, এই ব্যবধি অনুযায়ী থিটা কোথায় আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাইলে আমাদের ব্যবধি অনুযায়ী থিটা কোথায় আছে? দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে সাইন ব্যতীত অন্য কে কে নেগেটিভ? সাইন ব্যতীত অন্য সবাই নেগেটিভ। তাইলে দ্বিতীয় চতুর্ভাগে আমি ত্রিভুজটা অঙ্কন করে ফেলি। এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। এইটাকে যদি আমি থিটা ধরি তাইলে লম্বকে 5 হচ্ছে কি লম্ব, আর অতিভুজ কত 13। তাইলে বলো তো ভূমি কত হবে? 12 হবে কিনা? পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব এবং অতিভুজ যদি 30 হয় তাহলে ভূমি কি 12 হয়? তাইলে দেখো ঘটনা হচ্ছে এটা যে দ্বিতীয় চতুর্ভাগ, এটা বুঝতে পারাটা ঘটনা। এখন তোমাকে tan থিটার মান বের করতে হবে। tan থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে কত 12। আমার কাজ কি শেষ হয়েছে? কি করতে হবে? মাইনাস দিতে হবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ কিন্তু tan থিটা কি? এই হচ্ছে কাজ, এটাই হচ্ছে কাজ। এবার দেখো sec থিটার মান বের করব। sec থিটার মান দ্বিতীয় চতুর্ভাগে sec থিটা কি? লতিভূতি, ভূমি বাই অতিভুজ ভূতি, তাহলে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত 13, ভূমি কত 12। এর আগে কি চিহ্ন দিতে হবে? মাইনাস, কারণ দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ। এরপরে কি আছে? cot থিটা। তো tan থিটা যেহেতু পাইছি cot থিটাটা পাশেই লিখে দেই। cot থিটা ইকুয়াল টু -12 ডিভাইডেড বাই 5। তোমরা নিচে নিচে লিখো।